পড়ে শোনাচ্ছিলাম আগাথা ক্রিস্টির একটি উপন্যাস, দ্য মিরর্স ক্র্যাকড ফ্রম সাইড টু রাইট। বাংলায় এটার অনুবাদ করা হয়েছে ভাঙা এ কোণ থেকে সে কোণ, ওরে আয়না কথা শোন। উপন্যাসটি অনুবাদ করেছেন নীলাঞ্জন চট্টোপাধ্যায়। আজ এই উপন্যাসের দ্বিতীয় পর্ব। কি নাম বললে জায়গাটা? সেন্ট মেরি মিট? হ্যাঁ স্যার, চিফ কনস্টেবল জানালো অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশকে, সংক্ষেপে এসিপি। মফস্বল জায়গা, তবে ইদানিং ওখানে অনেক ভালো ডেভেলপমেন্ট হচ্ছে। বড় বড় মাল্টি স্টোরিড বিল্ডিং, হেলিংফোর্ড স্টুডিও তো ওখানেই। এছাড়া, বলল এসিপি ডারমট ক্র্যাডক। এছাড়া স্যার, ওখানে একজন বয়স্ক মহিলা থাকেন, আমার দূর সম্পর্কের আন্টি। মিস মার্পলের কথা বলছেন? উনি নাকি আবার গোয়েন্দাগিরিও করেন। চিফ কনস্টেবল হাসল। গোয়েন্দাগিরি? মার্পল আন্টি গোয়েন্দাগিরি করেন? হা 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 হা। ফ্র্যাডকও হাসল, কনস্টেবলও হাসছিল। আচ্ছা, ওই মফস্বলে নাকি একটা অদ্ভুত খুন হয়েছে। ওখানকার থানার ইন্সপেক্টর আমাদের স্কটল্যান্ড ইয়ার্ড অফিসে সাহায্য চেয়ে একটা চিঠি পাঠিয়েছে। আমাদের বস আমাকে তদন্তের ভার দিয়েছেন, সুতরাং আমাকে যেতে হবে সেন্ট মেরি মিডে, ফ্র্যাডক জানালো। চিঠিটা আমার হাতে এসেছিল স্যার, আমি বসকে দিই। বস চিঠিটা পড়ে আমার হাতে দেন। আমিও এক ঝলক পড়েছি সেন্ট মেরি মিডের ইন্সপেক্টরের চিঠিটা। বটে বটে, কি লেখা ছিল তাতে? সেন্ট মেরি মিডের থানা কর্তৃপক্ষ সব দিক খতিয়ে দেখে মনে করছেন যে খুনটা খুব সাধারণ নয়। ওই মফস্বলে প্রাসাদোপম একটা বাড়ি আছে, সামনে প্রেক্ষাগৃহ, পেছনে বিশাল বাড়ি, আরামে আর বিলাসে কাটাবার জন্য। সব মিলিয়ে বাড়িটার নাম গোসিংটন হল। তার মালিকানার এখন হাত বদল হয়েছে। প্রেক্ষাগৃহ সমেত অত বিশাল বাড়িটা কিনেছেন নামী ফিল্ম স্টার মেরিনা গ্রেগ এবং তার হাজব্যান্ড। ওরা একটা ফিল্ম বানাচ্ছেন ওখানে। ওই প্রেক্ষাগৃহকে স্টুডিও বানিয়ে নিয়েছেন, নাম হয়েছে নতুন স্টুডিওর হেলিংফোর্ড। ফিল্মের প্রডিউসার অভিনেত্রীর তৃতীয় হাজব্যান্ড জেসন রুট, আর প্রধান অভিনেত্রী মেরিনা গ্রেগ। যেদিন খুনটা হয় সেদিন ওই নতুনভাবে তৈরি স্টুডিওতেই একটা ছোট অনুষ্ঠান ছিল। কি অনুষ্ঠান? ফ্র্যাডক জিজ্ঞাসা করল। সেন্ট জন অ্যাম্বুলেন্সের একটা অনুষ্ঠান। যিনি খুন হয়েছেন তার নাম হিদার ব্যাডকক। তারও একটা সামাজিক পরিচয় আছে। বিরাট কেষ্টবিষ্টু ছিলেন নাকি মহিলা? তিনি ছিলেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের লোকাল সেক্রেটারি। ভালো কথা। তারপর? এলাকার সব গণ্যমান্য ব্যক্তিরা আমন্ত্রিত ছিলেন অনুষ্ঠানে। সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ হিদার ব্যাডককের শরীর খারাপ হয়। তার নাকি খিঁচুনি আসে, তিনি মাটিতে পড়ে যান, আর সঙ্গে সঙ্গে মৃত্যু। পোস্টমর্টেম ও ইনকোয়েস্ট হয়েছে? ইয়েস স্যার। রেজাল্ট? হিদার ব্যাডককের পাকস্থলীতে বিষ পাওয়া গেছে। কি এক খটোমটো নাম বিষের। ওটা নাকি ঘুমের ওষুধ। আমেরিকাতে ডাক্তাররা খুব প্রেসক্রাইব করে স্যার। আমেরিকাতে? আচ্ছা। ঘুমের ওষুধটা ওভারডোজ দিয়ে খুন করা হয়েছে। সেই অভিনেত্রী ও তার হাজব্যান্ডের সঙ্গে হিদার ব্যাডককের খুব ঘনিষ্ঠতা ছিল? সেরকম শুনিনি। মৃত মহিলার ফ্যামিলি স্ট্যাটাস? শুধু হাজব্যান্ড, অফিসার ডারমোট বলল। হাজব্যান্ডের খুনের ব্যাপারে কোনো মোটিভ থাকতে পারে? লোকাল পুলিশ অফিসার জানিয়েছে দুজনে খুব ভালো কাপল ছিল। ঠিকমতো সব কিছু জানতে পিওতে অর্থাৎ ঘটনাস্থলে যেতে হবে স্যার। তাড়াতাড়ি যাও। সঙ্গে কাকে নেবে? টিডলার? খুব চতুর অফিসার। তাছাড়া ও আবার এইসব ঘ্যামা ঘ্যামা ফিল্ম স্টারদের খবর টবর রাখে। ওকে টিডলার, গ্র্যান্টেড। ধন্যবাদ স্যার, ডারমোট বলল। বেস্ট অফ লাক, ক্র্যাডক হাসল। আরে অবাক কাণ্ড, বললেন মিস মার্পল। আনন্দে তার ফর্সা গাল দুটো রাঙা। তুমি কোথা থেকে উদয় হলে বাবা? তুমি নাকি এখন স্কটল্যান্ড ইয়ার্ডের বড় কর্তাদের একজন? অতদূর পৌঁছাতে পারিনি,
স্কটল্যান্ড ইয়ার্ড খুব আমলাতান্ত্রিক জায়গা মাসি। মাঝামাঝি র্যাঙ্কে আছি, অফিসার। কী কারণে তোমার আকস্মিক আবির্ভাব তার জিজ্ঞেস করব না। নিশ্চয়ই এখানে খুনের মামলা, হিদার ব্যাডককের খুন। মিস মার্পল হাসলেন। হ্যাঁ, খুনটা নাকি খুব জটিল। স্কটল্যান্ড ইয়ার্ডের হস্তক্ষেপ চাইছে এলাকার লোকাল পুলিশ। তা বেশ, তা বেশ। মাসি, তোমার কাছে কিছু খবর টবর আছে? কি ব্যাপারে? খুনের ব্যাপারে। ডারমোট হাসল। আমি আজকাল বাড়ি থেকে কোথাও যাই না। মিস মার্পল হাসলেন। তাহলেও অল রোডস লিড টু রোম, অর্থাৎ আমার মাসির কাছে এখানকার সব খবরই উড়ে উড়ে চলে আসে। কথাটা বলে ডারমোটও হাসল। শোনো বাছা, এলোমেলো না ঘুরে তুমি একজনের কাছে যাও, সে তোমাকে কিছু জানাতে পারে। কে? মিসেস ব্যান্ট্রাই। তার পরিচয়? গস্টিংটনের কাছাকাছি থাকেন ভদ্রমহিলা। সেদিন বিকেলের অনুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন। আসলে গস্টিংটন নামে ওই জমিদার বাড়ির মালিক ও মালকিন ছিলেন মিসেস ব্যান্ট্রাই ও তার কর্তা কর্নেল ব্যান্ট্রাই। ওদের থেকেই অভিনেত্রী মেরিনা গ্রেগ বাড়িটা কিনে নিয়ে সামনের থিয়েটার হলটা স্টুডিও বানিয়েছে, আর প্রাসাদের মতো লাগোয়া বাড়িতে অভিনেত্রী তার লোকজন নিয়ে থাকে। তাহলে মিসেস ব্যান্ট্রাইয়ের কাছে কিছু খবর পাবো বলছো? ডারমট আঙুল মটকালো। কিছু নয়, অনেক খবরই পাবে। ওর কাছে আমার রেফারেন্স দেবে। সে আর বলতে, রহস্যময়ী মাসি আমার। আবার ফাজলামি। মিস মার্পল আত্মপ্রসাদের হাসি হাসলেন। কেমন আছেন মিসেস ব্যান্ট্রাই? প্রথমে ডারমট ক্রিকের পরিচয় পেয়ে মিসেস একটু থতমত খেয়ে গিয়েছিলেন। তারপর যখন মিস মার্পলের কথা উঠল, তিনি সহজ হয়ে গেলেন। বললেন, কি সৌভাগ্য আমার! স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসার আমার সঙ্গে দেখা করতে এসেছেন। আপনাদের সঙ্গে সবসময় বডিগার্ড থাকে না? বডিগার্ড আছে, তাকে বসিয়ে রেখে এসেছি থানায়, লোকাল থানায়। এখানে আর কে আমার গায়ে হাত দেবে? ডারমট বলল। তা বটে। মিসেস ব্যান্ট্রাই একমত হলেন। ওর বাড়ির বৈঠকখানায় ডারমট একটা সোফায় বসেছে। মিস মার্পল আপনাকে পাঠিয়েছেন আমার কাছে? আগে হ্যাঁ। কি জানতে চান বলুন? হিদার ব্যাডককের মৃত্যুটা কি খুন? সেটা বলতে পারবো না অফিসার, তবে পোস্টমর্টেম রিপোর্টটা। মহিলার পাকস্থলীতে বিষ পাওয়া গেছে? ঠিক বিষ নয়, ঘুমের ওষুধের ওভারডোজ। ঠিক ঠিক। কে মহিলার পানীয়তে বেশি মাত্রায় ঘুমের ওষুধ মেশাতে পারে বলে আপনার ধারণা? সেটাই তো বুঝতে পারছি না। মিসেস ব্যাডকক খুবই ভদ্র এবং হাসি খুশি মহিলা ছিলেন। সোশ্যাল ওয়ার্ক করতেন, সেন্ট জন অ্যাম্বুলেন্সের সেক্রেটারি ছিলেন। তাকে কে খুন করবে? কেনই বা খুন করবে? মৃত মহিলা হয়তো কাউকে ব্ল্যাকমেইল করতেন। মানে? মিসেস ব্যান্ট্রাই তাকালেন, চোখে রাগ ও বিস্ময় দুটোই। ধরুন ম্যাডাম, ডারমট বলল, কারোর সম্বন্ধে তিনি এমন কিছু জেনে ফেলেছিলেন যা প্রচার হলে হয়তো সেই ব্যক্তির সামাজিক সম্মানের হানি হতো। সেরকম মনে হয় না। তিনি খুব আবেগপ্রবণ ছিলেন, গলগল করে কথা বলতেন। যারা বেশি কথা বলে, আমার ধারণা তাদের মনটা পরিষ্কার হয়। ঠিকই বলেছেন হয়তো, ডারমট চিন্তিতভাবে বলল। আর কি জানতে চান অফিসার? আচ্ছা, এরকম কি হতে পারে? কী রকম? মিস্টার ব্যাডককের সঙ্গে কোনো মহিলার পরকীয়া চলছিল, সেটা মিসেস ব্যাডকক জেনে ফেলেন। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, আর তারপর মিস্টার ব্যাডকক সেদিনকার পার্টিতে স্ত্রীর পানীয়তে ঘুমের ওষুধের ওভারডোজ মিশিয়ে দেন। কিছু মনে করবেন না, আপনি স্কটল্যান্ড ইয়ার্ডের বড় অফিসার, কিন্তু খুন টুন হলে খুনিকে ধরতে আপনারা চেনাশোনা উপায়গুলোই কথায় ভাবেন। যাক, আপনি রাগ করবেন না, আপনার কম বয়স। আবার মিস মার্পলের বোনপো। আমি আপনাকে একটা কথা বলছি, যা সেদিনকার পার্টিতে আমি লক্ষ্য করেছিলাম। বলুন ম্যাডাম, প্লিজ। সেদিন অনুষ্ঠান শুরু হওয়ার আগে একটা ছোটোখাটো পার্টি থ্রো করেছিলেন ওরা, মেরিনা গ্রেক এবং তার কর্তা। আমিও সেখানে উপস্থিত ছিলাম। কেউ সফট ড্রিঙ্কস নিচ্ছিল ও কেউ হট ড্রিঙ্ক।
অভিনেত্রীকে ঘিরে সবাই দাঁড়িয়েছিলাম। হঠাৎ হিদার ব্যাডকক আর মিস্টার ব্যাডকক এসে গেলেন। মিসেস ব্যাডকক তো মেরিনাকে দেখে একেবারে উচ্ছ্বসিত। ফিল্মস্টার বলে কথা, উচ্ছ্বসিত হওয়ারই তো কথা। আঙুল মুটকে ডারমোট বলল, ঠিকই বলেছেন, তবে মিসেস ব্যাডকক মেরিনা গ্রেগকে শোনাচ্ছিলেন অনেকদিন আগেকার একটা গল্প। গল্প না, স্মৃতিকথা বলাই ঠিক হবে। অনেক দিন আগে, বোধহয় বছর 12 হবে, মিসেস ব্যাডকক তখন যুবতী, কলেজে পড়ছেন। ওর বাবার চাকরি সূত্রে বারমুডা থাকেন। সেখানে কি একটা অনুষ্ঠানে অভিনেত্রী মেরিনা গ্রেগ কোথায় গিয়েছিলেন। মিসেস ব্যাডকক উচ্ছ্বসিতভাবে বলছিলেন মেরিনা তার সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন আর অটোগ্রাফও দিয়েছিলেন। তার জন্য যেন এতদিন বাদেও মিসেস ব্যাডকক ধন্য হয়েছিলেন। ব্যাপারটা এত ফুলিয়ে ফাঁপিয়ে বলছিলেন যে আমার মনে হলো মেরিনা সেদিন বিকেলবেলা আমাদের সামনে বেশ অস্বস্তি বোধ করছিলেন। মেরিনা গ্রেগকে দেখে মনে হয়েছিল তিনি যেন মিসেস ব্যাডককের বকবকানি শুনছিলেন না, শুধু তাকিয়েছিলেন। কার দিকে তাকিয়েছিলেন? মিসেস ব্যাডককের দিকে? না, মোটেও না। মেরিনা গ্রেগের চোখের দিকে তাকিয়ে আমার মনে হয়েছিল তিনি যেন মিসেস ব্যাডককের কথা শুনছিলেনই না, কিরকম বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন। বিষণ্ণ দৃষ্টিতে? ঠিক বিষণ্ণ দৃষ্টি বলাও ঠিক হবে না। বিষণ্ণতা, অভিমান, রাগ, স্মৃতিকাতরতা সব মিলিয়ে একটা দৃষ্টি। ইংরেজিতে যাকে বলে কুইয়ার। কুইয়ার মানে অদ্ভুত, মানে যাকে ঠিক প্রকাশ করা যায় না, ডারমোট বলল। ঠিক তাই। ওরকম দৃষ্টিতে কার দিকে তাকিয়েছিলেন? কার দিকে? মিসেস ব্যান্ট্রাইট থতমত খেলেন। কার দিকে বলবো? বললে বলতে হয় দূরের দেওয়ালের দিকে। তখন তো সিঁড়ি দিয়ে অতিথিরা উঠে আসছিলেন। হ্যাঁ, অনেকেই, ভিকার, মেয়র, কর্নেল, আরও অনেকে। এদের কারো দিকে কি মেরিনা গ্রেগ ওরকম অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন? সেরকম হতেও পারে, কিন্তু ঠিক কার দিকে তা বলতে পারবো না। যদি ধরে নেই অভিনেত্রী দূরের দেওয়ালের দিকে তাকিয়েছিলেন, ডারমোট বলল, তাহলে জিজ্ঞেস করব সেই দেয়ালে কি কিছুর ছবি ছিল? এমন কিছু নতুন ছবি বা পেইন্টিং নয়। ওই দেয়ালে যেমন নকশা করে আঁকা থাকে একটা মুরাল, ওই দেওয়ালের দিকে অভিনেত্রী নিশ্চয়ই অনেকবার তাকিয়েছেন। যেদিকেই তাকান, মেরিনা গ্রেগের মুখের ভাবটা ঠিক কেমন ছিল আর একবার ভেবে বলতে পারবেন? আপনি সেজেগুজে সকলের মাঝখানে দাঁড়িয়ে আছেন, হঠাৎ আপনার দাঁতের যন্ত্রণা শুরু হলো, কিংবা হঠাৎ আপনার পোশাকের ভেতরে একটা লাল পিঁপড়ে কুট্টুস করে কামড়ে দিল। ডারমোট ক্রিক হেসে ফেলল। ভালো বলেছেন ম্যাডাম। আচ্ছা, ধন্যবাদ। আজ আসি? ধন্যবাদ, দরকার হলে আবার আসতে পারেন। লোকাল থানার ইন্সপেক্টর কর্নিস আর ডারমোট ক্রিকের মধ্যে আলোচনা হচ্ছিল। ডারমোট বলল, মিস্টার কর্নিস, তাহলে কোনো সূত্রই পাননি? কিছুই না স্যার। মিসেস হিদার ব্যাডককের সম্বন্ধে ভালোভাবে খোঁজ নিয়েছি আমরা। উনি সোশ্যাল টাইপ, হাসি খুশি মহিলা ছিলেন, কোনো শত্রু ছিল না ওর, কারোর সঙ্গে কোনোদিন ঝগড়াও হয়নি, এমনকি ওদের দাম্পত্য জীবনেও কোনো অশান্তি ছিল না। সেন্ট জন অ্যাম্বুলেন্সের সেক্রেটারি ছিলেন। এসব খবর আমিও শুনেছি বারবার। এমন অজাত শত্রু মহিলাকে কে খুন করতে পারে? কেনই বা? ভাবছি আজ একবার ওয়াশিংটন হলে যাব। মেরিনা গ্রেগের সঙ্গে দেখা করবেন? সেটা করতে পারি। ওর কর্তা জ্যাসন রুডের সঙ্গে দু একটা কথা বলতে পারি, আর সেই বারান্দাটাও একবার দেখতে চাই যেখানে সব অতিথিরা জড়ো হয়েছিলেন মেরিনা গ্রেগকে ঘিরে। মিসেস ব্যাডককও খুব কথা বলছিলেন নাকি? হ্যাঁ স্যার, যাওয়া যায়, ইন্সপেক্টর কর্নিশ বলল। তবে তবে ওরা তো ভিআইপি, যাবার আগে ফোন করে যাওয়াই ভালো। ফোন করুন না এখনই, শুভস্য শীঘ্রম। কর্নিশ ডায়াল করল। ওয়াশিংটন হলে কেউ একজন ফোন ধরল। কথা হলো, কথা শেষ হলো। কি খবর পেলেন? ডারমোট জিজ্ঞেস করল। আজ আমরা যেতে পারি। স্টুডিওর কাজে স্বামী স্ত্রী দুজনেই এখন একটু ব্যস্ত, ঘণ্টাখানেক পরে যেতে পারি। এখন 10টা।
তাহলে চলুন, বেলা 11টায় যাই। ঠিক স্যার। দুজন অফিসারকে ওয়েলকাম জানালো হেইলি প্রেস্টন। সে সগর্বে নিজের পরিচয় দিল, প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট টু জ্যাসন রুট। দোতলায় স্টুডিওর সামনে একটু খোলামেলা জায়গায় দাঁড়িয়ে ডারমট ক্রিক জিজ্ঞেস করল প্রেস্টনকে, এইখানে কি মহিলা চেয়ার থেকে মাটিতে পড়ে গিয়েছিলেন? মিসেস ব্যাডকক? হ্যাঁ হ্যাঁ, এখানেই। যে চেয়ারটাতে মহিলা বসেছিলেন সেটাও দেখাতে পারি, বলল প্রেস্টন। ওই যে চেয়ারটা, হাতল সমেত অনেক চেয়ারগুলোর মধ্যে একটা। উনি বসেছিলেন এই চেয়ারটাতে। কীরকম হেঁচকি তুলছিলেন, বলছিলেন শরীর ভালো লাগছে না। খানিক বাদেই চেয়ার থেকে পড়ে গেলেন। পড়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু। ভেরি স্যাড, বলল প্রেস্টন। আচ্ছা, বলল ডারমট। আমরা ভাবছি ওর হার্টে কোনো রোগ ছিল কিনা, প্রেস্টন বলল। না, সেরকম কিছু ছিল না, বেশ জোর দিয়ে ডারমট বলল। ওর পাকস্থলীতে কি পাওয়া গেছে জানেন? কি স্যার? একটা ঘুমের ওষুধ, যার কেমিক্যাল নাম খুব খটোমটো, কিন্তু ওষুধের দোকানের বিক্রেতারা যে নামে সেই ওষুধটা চেনে সেটা হলো ক্যালমো। আমি জানি, বলল প্রেস্টন। খুব ভালো ঘুমের ওষুধ, একটা খেলেই কাজ দেয়। যখন আমার খুব পরিশ্রম হয় কিংবা মনে হয় ঘুম আসছে না, আমি এক চুমুক জলের সঙ্গে একটা ক্যালমো বড়ি খেয়ে নিই। সুন্দর ঘুম এসে যায়। তাই নাকি? আপনার কাছে ওই ঘুমের বড়ি আছে? এই বাড়িতে আছে। কোথায়? কেন? ওষুধ যেখানে রাখা হয় সেই আলমারিতে। ক্যালমো ট্যাবলেট অন্তত 20টা নিশ্চয়ই মিসেস ব্যাডককের পানীয়তে গুলে দেওয়া হয়েছিল, মানে মিশিয়ে দেওয়া হয়েছিল। 20টা ক্যালমোর এফেক্ট তো মৃত্যু হবেই। ডারমট আঙুল মটকালো। আওয়াজ হলো কট। ইন্সপেক্টর কার্নিশ বলল, সাংঘাতিক ব্যাপার স্যার। সত্যিই সাংঘাতিক, সায় দিল প্রেস্টন। আচ্ছা, মিসেস ব্যাডকক নিজেই ওই ঘুমের ওষুধের ওভারডোজ নিয়ে ফেলেননি তো? হতেই পারে না। আমরা খোঁজ নিয়ে দেখেছি, মিসেস ব্যাডকক কখনো ঘুমের ওষুধ খেতেন না, মাঝে মাঝে অ্যাসপিরিন নিতেন। ও আচ্ছা, প্রেস্টন বলল। মিসেস ব্যাডকক তো ড্রিঙ্ক নিয়েছিলেন না? বোধ হয়, আমি ঠিক জানি না। কেন? সেদিন আমি ড্রিঙ্কের চার্জে ছিলাম না। কারা ছিল? গিউসেপ্পি ইতালিয়ান বাটলার আর মিস জিয়েলিনস্কি। ও আচ্ছা। সেদিন মেয়র আসার পরই আর একজন সেলিব্রিটি এসেছিলেন। আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। কে? কে তিনি? আর্ডউইক ফেন। তার পরিচয় কি? সিনেমা আর টিভির একজন খুব প্রভাবশালী ব্যক্তি। মেরিনা গ্রেগের সঙ্গে তার খুব পরিচয়? ভীষণ পরিচয়, অনেক দিনের পরিচয়। মিস্টার ফেন বোধহয় কয়েকটা ছবি পরিচালনাও করেছেন, যাতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন মেরিনা গ্রেগ। কর্নি সেই সময় বলল, স্যার, মাননীয়া অভিনেত্রীর সঙ্গে কথা বলবেন তো? হ্যাঁ, ডারমট বলল। তারপর প্রেস্টনের দিকে তাকিয়ে বলল, ভাই, আমাকে তো মেরিনা গ্রেগের সঙ্গে একটু কথা বলতে হবে। ম্যাডামের সঙ্গে এখন? উনি তো কথা বলতে পারবেন না স্যার। কেন? উনি তো শয্যাশায়ী স্যার। ডাক্তার ম্যাডামকে হাঁটাহাঁটি করতে, বেশি কথা বলতে নিষেধ করেছেন। সবসময় উনি শুয়ে আছেন। কেন? অভিনেতা অভিনেত্রীদের জীবনে স্যার সবসময়ই নানা টেনশন। আমাদের ম্যাডাম তো একটুতেই বিচলিত হয়ে পড়েন, নার্ভাস ব্রেকডাউনে ভোগেন। সেদিন মিসেস ব্যাডকককে ওভাবে ফট করে মরে যেতে দেখে ম্যাডাম খুব শক পেয়েছেন। ওর ডাক্তার তো আমাদের সঙ্গে এ বাড়িতে আছেন, মরিস গিলক্রিস্ট। ম্যাডামকে অনেক দিন থেকেই দেখছেন। গত 2 বছর তো ম্যাডাম মেরিনা গ্রেগ খুবই অসুস্থ ছিলেন, সবটাই স্নায়ুরোগ। খবরের কাগজে তো এসব খবর বেরিয়েছিল, পড়েননি? তার জন্যে কয়েকটা ফিল্মের চুক্তিতে সই করেও উনি অভিনয় করতে পারেননি। সত্যি এসব জানতাম না, ডারমট বলল। কর্নিস, আপনি জানতেন? না স্যার। মিস্টার জ্যাসন রুডের সঙ্গে আপনারা কথা বলতে পারেন, উনি স্টুডিওতে আছেন। মিনিট 15-র মধ্যে উনি চলে আসবেন। ঠিক আছে, উনি আসুন। ইতিমধ্যে আমরা ডক্টর গিলক্রিস্টের সঙ্গে কথাবার্তা সেরে নিই। পায়ের আওয়াজ শুনে ডারমট ক্রিক ঘুরে দাঁড়ালো। দীর্ঘকায় এক মাঝবয়সী ব্যক্তি, চুলের রং বাদামি, গভীর কালো চোখ। তার ঠিক পেছনেই হেইলি প্রেস্টন।
গুড আফটারনুন বললেন ভদ্রলোক। গুড আফটারনুন বলল ডারমট। আমি কি ডক্টর গিলক্রিস্টের সঙ্গে কথা বলছি? হ্যাঁ, শুধু আপনার সঙ্গেই একান্তে দু একটা কথা বলতে চাই। আমি স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসার ডারমট ক্রিক। আচ্ছা, ঠিক আছে, চলুন একটা ঘরে গিয়ে বসি। করিডোরের একেবারে শেষ প্রান্তে এসে একটা ঘর, দরজা ভেজানো ছিল। দরজা ঠেললেন ডক্টর। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর, অফিস ঘরের মতো একটা টেবিল, ওপাশে একটা ঘূর্ণি চেয়ার, টেবিলের এপাশে দুটো চেয়ার। বসুন প্লিজ। ডাক্তার একটা চেয়ারের দিকে নির্দেশ করলেন। ডারমট বসল। এখানে কথা বলা যায়, কেউ ডিস্টার্ব করবে না। ধন্যবাদ। শুনলাম মেরিনা গ্রেকের সঙ্গে এখন কথা বলা যাবে না। কি হয়েছে ওর ডক্টর? নার্ভস, কাজ ঝাঁকিয়ে বললেন ডাক্তার। এখন প্রশ্ন করলেই হিস্টেরিয়ার আক্রান্ত হয়ে পড়বেন মহিলা। আমি রেকমেন্ড করেছি বিছানায় চুপচাপ শুয়ে থাকতে। কতদিন এরকম অবস্থা চলবে ওর? 2-3 দিন, দেখা যাক কীরকম থাকেন উনি। এখানে যে দুঃখের ঘটনা ঘটে গেছে তাতে উনি মেন্টালি শকড, তাই না? বলতে পারেন, সংক্ষিপ্ত উত্তর ডাক্তারের। যিনি মারা গেছেন হিদার ব্যাডকক, ওর সঙ্গে কি মেরিনা গ্রেকের খুব বেশি পরিচয় ছিল? ডাক্তার চিন্তা করলেন কিছুক্ষণ, তারপর বললেন, না, সেরকম কিছু মেরিনা আমাকে বলেনি। মিসেস ব্যাডককই বরং কী সব বলছিলেন ওকে। অনেক বছর আগে মহিলা মেরিনাকে দেখেছিলেন, মেরিনার সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন, মেরিনা তাকে অটোগ্রাফ দিয়েছিল, এসব কথাবার্তা। ফ্যানেরা ফিল্মস্টারদের যেমন বলে আর কি। ডারমট মোক্ষম প্রশ্নটা করল। ক্যালমো স্লিপিং পিল মেরিনা কি নেন? ফিল্মের আর্টিস্টরা স্টুডিওতে যারা কাজ করে তাদের এত টেনশনের মধ্যে কাজ করতে হয় যে ওরা প্রায় সবাই ঘুম আসার জন্য ঘুমের ওষুধ খায়। এল্লা জিয়েলেনস্কি ওই পিল ব্যবহার করে, প্রেস্টন করে, জেসন রুডও করে। এ আর কি এমন ব্যাপার? ডাক্তার হাসলেন। মেরিনা গ্রেকো ক্যালমো ব্যবহার করেন? মাঝে মাঝে। সেটা কোনো ব্যাপার নয়। আসল ব্যাপার হলো। ডাক্তার থামলেন, একটু ভেবে নিলেন। আমি কয়েকটা কনফিডেন্সিয়াল কথা আপনাকে বলতে চাই। রিমেম্বার, কনফিডেন্সিয়াল। আপনি সকলের সঙ্গে তা আলোচনা করতে পারবেন না। দেখুন ডক্টর, আমি পুলিশে কাজ করি। কখন কী পরিস্থিতিতে আমাদের কী কথা বলতে হবে সেটা তো আগে থেকে বলতে পারবো না। তবে এটুকু আমি বলতে পারি যে কঠিন পরিস্থিতিতে না পড়লে আমি আপনার কনফিডেন্সিয়াল কথা ফাঁস করব না। ঠিক আছে, বুঝেছি। শুনুন, এবার বলি। অনুষ্ঠানের দিন সেই মহিলা মারা যাবার পর মেরিনা খুব ভেঙে পড়েছিল। সে আমাকে ডেকে পাঠিয়েছিল। তার অবস্থা দেখে আমি তাকে একটা সেডেটিভ দিয়েছিলাম। সে শুয়েছিল, আমি তার বিছানার পাশেই কিছুক্ষণ বসে তাকে অবজার্ভ করছিলাম। সেডেটিভ খাওয়ার পর মেরিনা প্রায় ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে পড়ার আগে সে হঠাৎ আমার হাত ধরে বলল, ডক্টর, যা কিছু ঘটেছে সব আমার কপালের দোষে। ডারমট বলল, এই কথা বলেছিলেন উনি? পরের দিন কি বললেন? একই কথা? আর বলেই নি ও কথা। আমি একবার প্রসঙ্গটা তুলেছিলাম, মেরিনা যেন এড়িয়ে গেল প্রসঙ্গটা। আমাকে বলল, ওরকম কথা আমি বলেছিলাম? হতেই পারে না। আসলে সিডেটিভ নিয়ে খুব ঘুম পাচ্ছিল তখন। কি বলেছি খেয়ালই নেই। কিন্তু আপনি কি মনে করেন উনি ঘুমিয়ে পড়ার মুহূর্তে ওই কথাটা আপনাকে বলেছিলেন? হ্যাঁ, উনি বলেছিলেন কথাটা। তবে আপনি যেদিক দিয়ে কথাটা ভাবছেন আমি সেদিক দিয়ে ভাবছি না। মানে? উনি হয়তো এটা বলতে চেয়েছিলেন যে পানিয়ে বিষ মেশানো হয়েছিল সাদামাটা মহিলা ব্যাডকককে খুন করার জন্যে নয়, মেরিনা গ্রেগকেই খুন করতে। তাই যদি হয় তাহলে তো খুনি লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং বিপদের খাড়া এখনও ঝুলছে মেরিনা গ্রেগের ওপর। এইটাই আমার আসল কথা। আমি মেরিনার জন্যে চিন্তিত। কোনো কারণ কি আপনার জানা আছে যার জন্য কেউ মেরিনা গ্রেগের চূড়ান্ত ক্ষতি করতে পারে? না, জানা নেই। কোনো কারণও আপনি খুঁজে পাচ্ছেন না যার জন্য মেরিনা ঘুমের ঘোরে হোক আর যাই হোক ওই কথাটা আপনাকে বলেছিলেন? অনেক ভেবেছি আমি মুখ ফসকে বলে ফেলা মেরিনার ওই মন্তব্যটা নিয়ে, কিন্তু কুলকিনারা কিছু পাইনি। ধন্যবাদ ডাক্তার।
ডারমট ঘর থেকে বেরিয়ে যেতে গিয়েও আবার ঘুরে দাঁড়ালো। ডক্টর, ইয়েস? আর একটা প্রশ্ন করতে পারি? পারেন। আপনি কি জানেন মেরিনা ওই একই মন্তব্য তার স্বামীর কাছে করেছিলেন কি না? এই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না। স্বামী আর স্ত্রীর মধ্যে কি কথাবার্তা হচ্ছে তা আমি কিভাবে জানব? তবে মনে হয় মেরিনা জেসন রুডকে কথাটা বলেনি। তা বটে, ডারমট ক্রিক বলল। আপনার আর কোনো প্রশ্ন আছে অফিসার? আপাতত না। তাহলে আমি ভেতরে যাই, পেশেন্টকে অবজার্ভ করতে হবে। ডারমট করিডোরে বেরিয়ে এলো। ইন্সপেক্টর কর্নিশ অপেক্ষায় ছিল। করিডোরে বের হতেই হেইলি প্রেস্টনের সঙ্গে দেখা। স্যার আপনাদের জন্য অপেক্ষা করছেন তার চেম্বারে। কে, মিস্টার রুট? জিজ্ঞেস করল ডারমট। হ্যাঁ। দোতলাতে যেতে হলো। একটা বেশ সাজানো গোছানো ঘরে জেসন রুট বসেছিলেন। ডারমট ক্রিককে দেখে উঠে দাঁড়ালেন। ইতিমধ্যে ইন্সপেক্টর কর্নিসকে ছুটি দিয়েছে ডারমট। সে থানায় ফিরে গেছে। থানায় তার অনেক কাজ পড়ে আছে। সরি অফিসার, আমার জন্য আপনাকে অপেক্ষা করতে হয়েছে। স্টুডিওতে একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ড্রিঙ্ক চলবে? না ধন্যবাদ মিস্টার রুট। ওকে, বলুন কি জানতে চান? ডক্টর গিলক্রিস্টের সঙ্গে কথা হলো। উনি বললেন আপনার স্ত্রী খুব অসুস্থ, তাকে এখন প্রশ্ন করা যাবে না। মেরিনা? আর বলবেন না, খুব নার্ভাস বরাবরই। তার ওপর এই বাড়িতেই একটা অদ্ভুত খুন, নিজেকে কিছুতেই সামলে উঠতে পারছে না। সত্যি তাই, অভিজ্ঞতাটা ম্যাডামের পক্ষে একটা আঘাতই বটে। অবশ্য মেরিনাকে সেদিনকার ব্যাপারটা জিজ্ঞেস করাও যা আমাকে করাও একই, বরং ওর থেকে বেশি ভালো অবজারভার আমি। প্রথমে আমি জানতে চাই, হিদার ব্যাডককের সঙ্গে আপনার এবং মেরিনার কি আগে থেকে আলাপ ছিল? একেবারেই না, আমি সেদিনে ওকে প্রথম দেখলাম। কিন্তু মিসেস ব্যাডকক নাকি মেরিনা গ্রেগের সঙ্গে আগে পরিচিত ছিলেন। সে তো 12-13 বছর আগে বারমুডায় ওই মহিলা মেরিনার সঙ্গে দেখা করেছিল কি এক অনুষ্ঠানে। মেরিনা তখন খ্যাতির তুঙ্গে। সেই আলাপের কথাই মহিলা রং চড়িয়ে বলছিল। সে নাকি তখন ফ্লুতে ভুগছিল। তা সত্ত্বেও সে শুধু তার প্রিয় অভিনেত্রী মেরিনার সঙ্গে দেখা করতে এসেছিল। মেরিনা তাকে নাকি অটোগ্রাফও দিয়েছিল। মামুলি ব্যাপার। ঠিকই, মামুলি ব্যাপার। ডারমট একমত হলো। দেখুন অফিসার, একজন অভিনেত্রীর পক্ষে এটা কি এমন ব্যাপার? মেরিনা একজন সুন্দরী অভিনেত্রী। সে যেখানে যায় তার ফ্যানেরা লাইন দেয় তার সঙ্গে একটু কথা বলতে আর অটোগ্রাফ নিতে। আচ্ছা মিস্টার রুট, এটা কি আপনার মনে হয়েছে যে পানীয়ের সঙ্গে পেটে বিষ গিয়ে হিদার ব্যাডককের মৃত্যুটা একটা দুর্ঘটনা? হয়তো খুনি চেষ্টা করেছিল মেরিনা গ্রেগেরই ক্ষতি করতে? জেসন চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, এরকম সম্ভাবনা আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না। কিন্তু এ ব্যাপারে তো আপনি লোকাল থানা ইন্সপেক্টর মিস্টার কর্নিশকে কিছু বলেননি কেন? বলিনি তার কারণ আমার কাছে কী এভিডেন্স ছিল যে আমি জোর দিয়ে সেই অভিযোগ খাড়া করব? এছাড়া আমি চাইনি। কি চাননি? মেরিনার কানে যাক যে তাকে কেউ খুন করতে চায়। এটা শুনলে তো সে আরও নার্ভাস হয়ে যাবে, বিছানা ছেড়ে আর উঠবেই না। তা বটে। আর কি প্রশ্ন করা যায় ডারমট ভাবছিল। আপনাকে কয়েকটা কথা বলতে চাই, সময় আছে? হ্যাঁ নিশ্চয়ই। ফিল্ম স্টারদের জীবন সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? আমার আছে। এদের জীবনের সুখ আর নিরাপত্তার বড় অভাব। বিশেষত মেরিনা চেয়েছিল একটা সুখী সাংসারিক জীবন আর অন্তত একটা সন্তান। প্রথম বিয়েটা সুখের হয়নি, টিকেছিল অল্পদিন। তারপর তার দ্বিতীয় বিয়ে। 11 বছর আগে সে নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল যখন সে গর্ভবতী হলো। কিন্তু যখন সে প্রসব করল, দেখা গেল সে যে সন্তানের জন্ম দিয়েছে অ্যাবনর্মাল, যাকে বলে মেন্টালি রিটার্ডেড চাইল্ড। মেরিনা এতই অসুস্থ হয়ে পড়েছিল যে তাকে প্রায় 1 বছর থাকতে হয়েছিল মানসিক হাসপাতালে। অভিনয়ও করেনি কোনো ফিল্মে টানা 1.5 বছর। তারপর আমার সঙ্গে তার আলাপ। আমিও সিনেমা লাইনের লোক। সে আমাকে অতীতের সব কথাই বলেছিল। আমি তাকে ভালোবাসা দিয়ে কাউন্সেলিং করে ক্রমশ মানসিকভাবে সুস্থ করে তুলেছিলাম।
ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে এলো। আমরা শহরের জীবন থেকে একটু দূরে থাকতে চেয়েছিলাম, তাই এখানে এই মফস্বলে বাড়িটা কিনলাম। মিসেস ভ্যান্ট্রায়ের কাছ থেকে? ইয়াস। এই বাড়ির সামনের দিকে যে প্রেক্ষাগৃহ আছে তাকে স্টুডিও বানালাম। মেরিনাকে প্রধান চরিত্র হিসেবে ভেবে একটা ফিল্ম করব ভাবলাম। মেরিনাও খুব উৎসাহিত হলো, কিন্তু কি বলবো, কপাল খারাপ, হঠাৎ ওই মহিলা এই বাড়িতেই খুন হয়ে গেল। তার মানে আবার অভিনেত্রী মানসিকভাবে আঘাত পেলেন। রাইট ইউ আর। খুন, থানা পুলিশ, ইনকোয়েস্ট এসবের মধ্যে মেরিনা আবার তার মানসিক শান্তি হারিয়ে ফেলেছে। আপনি বলেছেন মেরিনারও লাইফ থ্রেট আছে, সেটা কি কারণে? দেখুন, মেরিনার অভিনেত্রী হিসেবে খুব নামডাক এখনও, এজন্য কেউ তাকে হিংসে করে না এটা বলতে পারবো না। এমনই হিংসা যে খুন করতে হবে? মেরিনা পৃথিবী থেকে সরে গেলে অনেকেই হয়তো ফিল্মে তার জায়গাটা নিতে চায়। আচ্ছা, মেরিনা তো তার উইল করেছেন। তাতে কে কে উপকৃত হতে পারেন? আমি নিজে, যেহেতু তার স্বামী। আর কে? আচ্ছা, উনি যে অ্যাবনর্মাল সন্তানের মা হয়েছিলেন, সেই সন্তান এখন কোথায়? মেরিনা আমাকে যা বলেছে সেটা হলো কি, হতভাগ্য বাচ্চাটিকে সে নাকি অনাথ আশ্রমে পাঠিয়েছিল। কোথায়? আমেরিকায়। মিস্টার ডারমট, আপনাকে একটা অনুরোধ। কি? হয়তো কিছুদিনের মধ্যেই আপনি মেরিনাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। তখন তাকে এটা বলবেন না যে তার জীবনও বিপন্ন। তা বলবো না, তবে আমার একটা ডিটেলস দরকার। কি? সেদিন বিকেলে যখন মিসেস হিদার ব্যাডকক তার প্রিয় অভিনেত্রীর সঙ্গে বকবক করছিলেন, তখন সিঁড়ি দিয়ে কোন কোন অতিথি উঠে আসছিলেন? এটা আমি বলতে পারবো না। কিছুক্ষণ আমি ওদের কাছ থেকে সরে গিয়েছিলাম। এটা বলতে পারবে আমার সেক্রেটারি মিস এল্লা জিয়েলেনস্কি। ও মেরিনার সঙ্গে ছিল। ও স্মৃতিশক্তিও খুব ভালো। পাশের ঘরেই আছে ও। ওর সঙ্গে কথা বলুন, আমি ফোনে বলে দিচ্ছি। তাহলে আমি মিস জিয়েলেনস্কির সঙ্গে একটু কথা বলি। যথেষ্ট চটকদার যুবতী মিস জিয়েলেনস্কি। বয়কাট চুল, রিমলেস চশমা, লম্বা মেধিন শরীর, স্কার্ট হাঁটুর একটু ওপরে, টপের ডিজাইন এমনই যে গাঢ় ক্লিভেজ দৃশ্যমান। ওয়েলকাম অফিসার। ডারমট ক্রিক। হ্যাঁ, কিভাবে সাহায্য করতে পারি? সেদিনকার অনুষ্ঠানে নিমন্ত্রিতদের তালিকা আপনার কাছে নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ, এই নিন। সুন্দরভাবে টাইপ করা 2 পৃষ্ঠার তালিকা ডারমট হাত বাড়িয়ে দিল। মেরিনা গ্রেগ কি ক্যালমো ট্যাবলেট ঘুমোতে যাবার আগে নেন? আমরা সকলেই ওই ট্যাবলেটে অভ্যস্ত। আপনিও? এখানে কাজের খুব চাপ, বহুত টেনশন, মাঝে মাঝে নিতে হয়। মেরিনা গ্রেগের সঙ্গে কখন কথা বলা যাবে? বলতে পারবো না, উনি তো অভিনেত্রী, তাই সব কিছুতেই একটু নাটক পছন্দ করেন। মেরিনা সম্বন্ধে আপনার এই ধারণা? ভালো ধারণাও আছে। যেমন? অভিনেত্রী হিসেবে মেরিনা অসাধারণ, তবে ওর নার্ভাস সিস্টেম ঠিকঠাক কাজ করে না। মানে? কি বলবো, প্রায়ই ওর মেন্টাল ব্রেকডাউন হয়। এ কারণেই ডক্টর গিলক্রিস্ট ওর বিশেষ নজরদারি করেন। আর একটা ব্যাপারও আছে, আপনি যখন খাস স্কটল্যান্ড ইয়ার্ডের প্রতিনিধি, তখন আপনার কাছে আমার মনোভাব লুকাতে চাই না। ঠিক কী বলতে চাইছেন? মেরিনা বাচ্চাদের সহ্য করতে পারেন না। স্বামী, স্ত্রী আর সুস্থ বাচ্চা, এরকম আদর্শ ফ্যামিলি ওর দুচক্ষের বিষ। কোনো মেয়ের বাচ্চা হচ্ছে শুনলে বা বাচ্চা হয়েছে শুনলে তার মুখ শুকিয়ে যায়। 3-4 দিন কারোর সঙ্গে কথাই বলেন না, চুপচাপ বিছানায় শুয়ে থাকেন। ওর নিজেরও তো কোনো বাচ্চা নেই। দ্বিতীয় স্বামীর সঙ্গে যখন ছিলেন তখন তো একটা বাচ্চার জন্ম দিয়েছিলেন, তবে সে স্বাভাবিক বাচ্চা ছিল না, জড়ভরত, অনাথ আশ্রমে দিয়েছেন। শুনেছি আমি, ভেরি স্যাড। তবে সে তো অনেক বছর আগের কথা, এখন বোধহয় সেই শোক সামলে নিয়েছেন। মনে হয় না,
প্রায়ই সেই দুর্ঘটনা নিয়ে ভাবেন। আমি তো মেয়ে, আমি ওর মনের কষ্ট বুঝতে পারি। আপনার কি মনে হয় যে মেরিনা গ্রেগের তেমন কোনো শত্রু আছে? শত্রু? কেন? তা থাকবে কেন? ধন্যবাদ। আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ। বেস্ট অফ লাক। জিরেনেস্কি ঠোঁটে প্লাস্টিক হাসি। মিস মার্পল আজকাল খুব সিনেমা ম্যাগাজিন পড়ছেন। কল্পনা ও রোমান্সের জগতের এইসব পত্রিকা তাকে সাপ্লাই দেয় তার অনেক দিনের চেনা কাগজ ও পত্রিকা বিক্রি করে এক যুবক। আজ সন্ধেবেলা কফি নিয়ে চেরি ঘরে ঢুকে দেখল টেবিলে পড়ে আছে মুভি নিউজ আর স্টার ওয়ার্ল্ড। মিস মার্পল দু চোখ বুজিয়ে কিছু ভাবছেন। এইসব ছাইপাশ আপনি পড়েন ম্যাডাম? হ্যাঁ, পড়ি। চিত্রতারকাদের জীবন খুব চিত্তাকর্ষক। মিসেস ব্যাডককের খুন নিয়ে পুলিশ উঠে পড়ে লেগেছে, জানালো চেরি। ওটা কি সত্যিই খুন? অ্যাক্সিডেন্টও হতে পারে, বললেন মিস মার্পল। দুর্ঘটনা? চেরি বড় বড় চোখে তাকালো। হতেও পারে। কফির কাপে চুমুক দিয়ে মিস মার্পল একটা ফিল্ম ম্যাগাজিন তুলে নিলেন। ঠিক সেই মুহূর্তে ঘরে ডারমট ক্রিকের প্রবেশ। চেরি একবার তার দিকে তাকিয়ে বেরিয়ে গেল। আরে, পুলিশ কর্তা, কি খবর? এই তো মাসি, এক গ্লাস শেরি পেলে বেশ হয়। মিস মার্পল চেরিকে ডেকে প্রয়োজনীয় নির্দেশ দিলেন। তারপর তোমার তদন্তের কত দূর এগোলো? অন্ধকারে হাতড়াচ্ছি। কাউকে সন্দেহ করছো না? জেসন রুট? মাসি, তুমিও দেখছি আমার মতোই ভাবছ। আর্থার ব্যাডকককে আমার সন্দেহ হয় না, খুব ছাপোষা লোক। কিন্তু জেসন রুট স্টুডিও বিশেষজ্ঞ, গভীর জলের মাছ। সে নয় বুঝলাম, লোকটার ওপর নজর রাখো। কিন্তু শিশুদের কথা ভেবেছ কি? শিশুদের কথা মানে? মেরিনা গ্রেগের ছেলে মেয়ে নেই? সে তো একটা সন্তান হয়েছিল ওর বছর 11 আগে, অ্যাবনর্মাল চাইল্ড। কোনো অনাথ আশ্রমে তার জায়গা হয়েছে। তার কথা বলছি না, আমি বলছি সেই বাচ্চাদের কথা যাদের মেরিনা গ্রেগ দত্তক নিয়েছিল। সেই খবর আবার তুমি কোথা থেকে পেলে? এত সব ফিল্ম ম্যাগাজিন পড়ে। মিস মার্পল টেবিলে ডাই করা পত্রিকাগুলোর দিকে দেখালেন। কতজনকে মেরিনা দত্তক নিয়েছিল? 2 বাচ্চা ছেলে, একটা বাচ্চা মেয়ে। আমি জানতে চাই তাদের কি হলো, তারা এখন কোথায়? হয়তো তাদেরও এখন কোনো ভালো আশ্রমে রাখা হয়েছে। মেরিনা গ্রেগ তাদের জন্য টাকা পাঠায়, টাকার তো আর অভাব নেই। কিন্তু সেই দত্তক ছেলেমেয়েরা কি এখনো অনাথ আশ্রমেই আছে? তারা তো এখন বেশ বড় হয়ে গেছে, তাই না? মেরিনা গ্রেগ তাদের জন্য এখন হয়তো টাকাও পাঠায় না। হতেও পারে, সব কিছুই সম্ভব। তোমাকে জানতে হবে তাদের হাল হকিকত এখন কি রকম। ভালো পয়েন্ট ভেবেছ মাসি। তাদের মধ্যে একজনেরও তো মেরিনাকে মার্ডার করার মোটিভ থাকতে পারে। মেরিনাকে বিষ খাইয়ে মারতে গিয়ে বেচারা ভোলা ফালা মহিলা ব্যাডকককে মেরে ফেলা হয়েছে, এরকমও তো হতে পারে। তাহলে তো খবর নিতে হয় মাসি। মগজকে আরও খাটাও ডারমট, হেসে বললেন মিস মার্পল। ডারমট ক্রিক লোকাল থানায় বসেছিল। কফিতে চুমুক দিয়ে ইন্সপেক্টর কর্নিসের সঙ্গে কথাবার্তা বলছিল। ডারমট অতিথিদের তালিকা কর্নিসের দিকে এগিয়ে দিয়ে বলল, দেখুন তো লিস্টটা ঠিক আছে? আপনি তো অনুষ্ঠানে ছিলেন, সব অতিথিদের দেখানো আছে তো? কর্নিশ তালিকাটা কপাল কুঁচকে দেখল, বলল, মনে হচ্ছে ঠিকই আছে। প্রথমে মিসেস ব্যান্ট্রাই এলেন, তারপর ব্যাডকক দম্পতি। যখন মেরিনা গ্রেগ আর মিসেস ব্যাডকক কথা বলছিলেন, তখন সিঁড়ি দিয়ে উঠে আসছিলেন মেয়র, তার স্ত্রী জোসুয়া প্রাইস, শিল্পপতি ও তার স্ত্রী, আমেরিকান টিভির বড় ব্যক্তিত্ব আর্ডউইক ফেন, মিস লোলা ব্রিওয়েস্টার, আর একজন অভিনেত্রী, আর কয়েকজন সাংবাদিক। হ্যাঁ, আমার ঠিক মনে আছে। টেলিফোন বাজল। কর্নিশ রিসিভার তুলল। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, উনি এখানেই আছেন, আমি ওকে বলে দিচ্ছি। ওকে। রিসিভার নামিয়ে কর্নিশ জানালো, স্যার, মিস মেরিনা গ্রেগ এখন ভালো বোধ করছেন, আপনি তার সঙ্গে কথা বলতে পারেন।
তাহলে আমি উঠি, ওয়াশিংটন হলে একবার যাই। এসব ফিল্ম স্টারদের বিশ্বাস নেই, একটু পরেই হয়তো বলবে অসুস্থ বোধ করছি। অ্যান্না জিয়েলেনস্কি যেন দাঁড়িয়েই ছিল ডারমট ক্রিককে অভিবাদন জানানোর জন্য। মিস গ্রেগ আপনার জন্য অপেক্ষা করছেন অফিসার। ওকে, চলুন। মেরিনা গ্রেগ দোতলার একটা ঘরে বসেছিলেন, একটা সোফা ঈষৎ হেলান দিয়ে। মুখে কোনো মেকআপ নেই, কিন্তু তবুও তিনি যে সত্যিকারের সুন্দরী সেটা এক নজর দেখেই বুঝতে পারল ডারমট। ঘরে আরও অনেক সোফা ছড়ানো। মেরিনার ইঙ্গিতে মুখোমুখি একটা সোফায় বসল ডারমট। অফিসার ক্রিক, খুব দুঃখিত আমি, একদিন ফিরে গেছেন আপনি। আসলে শরীরটা এত খারাপ ছিল, মাথা তুলতে পারছিলাম না। খুব স্বাভাবিক, আপনার বাড়িতে যা ঝড় গেল। আসলে সেদিন কি হয়েছিল জানেন মিস্টার ক্রিক? কি? মৃত্যুবাণ ছোড়া হয়েছিল আমার দিকে, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। কেন ভাবছেন যে আপনাকেই খুনের চেষ্টা হয়েছিল? কারণ আমার ধারণা আমার পানীয়তেই ঘুমের বড়ির ওভারডোজ দেওয়া হয়েছিল। বাই চান্স গ্লাসটা বেচারা মিসেস ব্যাডকক তুলে নিয়েছিলেন। সব পেগি তো সমান দেখতে ছিল, কোনটা কার কীভাবে বুঝবো বলুন? কিন্তু কী কারণে কেউ আপনাকে মারতে চাইবে ম্যাডাম? একটু চুপ করে রইলেন মেরিনা, তারপর বললেন, জেসন আমাকে বলেছে আপনাকে সব খুলে বলতে। পুলিশকে তো সবই বলা উচিত, আসল দোষীকে জানার জন্যে আমাদের সব কিছু জানতে হয়। মেরিনা এবার সোজা হয়ে বসলেন, হাত বাড়িয়ে তার হ্যান্ডব্যাগটা টেনে নিলেন, হাত ঢুকিয়ে বের করলেন এক টুকরো কাগজ। সেটা বাড়িয়ে দিলেন ডারমোটের হাতে। কাগজের টাইপড লেখা এক লাইন, ভাববেন না পরের বার বেঁচে যাবেন। ডারমোট উত্তেজিতভাবে জিজ্ঞেস করল, কখন পেয়েছেন এটা? আমার ড্রেসিং টেবিলের ওপর কাগজটা পড়েছিল, বাথরুম থেকে ফিরে এসে পেলাম। তাহলে এই বাড়িরই কেউ? তা নাও হতে পারে, বাইরে থেকে কেউ ব্যালকনি বেয়ে আমার জানলা পর্যন্ত উঠে এটা ছুঁড়ে দিয়ে গেছে। তারপরে তো আপনাকে খবর দিলাম। এরকম ভয় দেখানো চিরকুট কি এই প্রথম পেলেন? না, প্রথম নয়। আগে কবে পেয়েছেন? 3 সপ্তাহ আগে, যখন প্রথম আসি আমরা এখানে। সেই টুকরো কাগজটা পাওয়া গিয়েছিল স্টুডিওতে। হাস্যকর লেগেছিল আমার। বড় বড় অক্ষরে লেখা ছিল, মরার জন্যে তৈরি হও। কি করলেন কাগজটা? কি আর করব, এত বোকা বোকা লেগেছিল ব্যাপারটা। কাগজটা ছিঁড়ে বাজে কাগজের ঝুড়িতে ফেলে দিলাম। এরকম কাগজ পাওয়ার ব্যাপারটা কাউকে বলেছিলেন? না, তখন এখানে নতুন জায়গায় স্টুডিওটা ঠিকঠাক বানাতে আমরা খুব ব্যস্ত ছিলাম, এসব ফালতু ব্যাপার নিয়ে মাথা ঘামাইনি। পরে আর কোনো এরকম কাগজ পেয়েছিলেন? হ্যাঁ, অনুষ্ঠানের দিন বাগানের মালি একটা টুকরো কাগজ এনে আমার হাতে দিল, পিনাটা। আমি খুললাম, দেখি লেখা আছে, আজই পৃথিবীতে তোমার শেষ দিন। কাগজটা ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দিলাম। আপনার কি কখনো মনে হয়নি কে বা কারা এরকম ভয় দেখানো নোট পাঠাতে পারে? নো আইডিয়া, নাথিং। স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসার ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকলেন জেসন রুট। মেরিনা বললেন, জেসন ডার্লিং বারবার জানতে চাইছেন সেই টুকরো কাগজগুলো আমাকে কে পাঠায়। জেসন গম্ভীরভাবে বললেন, বিশ্বাস করুন মিস্টার ক্রিক, দুজনেই বুঝে উঠতে পারছি না কারা এরকম বদমাইশি করছে। তবে মেরিনার জীবনের ওপর যে থ্রেট আছে এটা আমি বিশ্বাস করি। আমি এখনও বিশ্বাস করি যে সেদিন বিষ মেশানো পানীয়ের গ্লাস মেরিনার জন্যেই এগিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ভিড়ের মধ্যে আততায়ীর প্ল্যান উল্টে যায়। বিষ দেওয়া গ্লাসটি তুলে নেন হিদার ব্যাডকক? এক্স্যাক্টলি। একটা কথা আমাকে জিজ্ঞেস করতে হবে ম্যাডামকে। কি কথা? মেরিনা জিজ্ঞেস করলেন। সেদিন আপনার কাছাকাছি দাঁড়িয়ে থাকা একজন প্রত্যক্ষদর্শী লক্ষ্য করছিলেন যে মিসেস ব্যাডকক যখন বলছিলেন যে অনেক বছর আগে বারমুডায় আপনি তার সঙ্গে করমর্দন করেছিলেন এবং অটোগ্রাফও দিয়েছিলেন, তখন নাকি আপনি তার কথা মন দিয়ে শুনছিলেন না। কী করছিলাম আমি? দূরের দিকে তাকিয়েছিলেন। আপনার মুখ দেখে মনে হয়েছিল আপনি বেশ ভয় পেয়ে গেছেন।
ভয় পেয়ে গিয়েছিলাম? হাসছেন কেন মিস গ্রে? হাসছি আপনাদের কল্পনার অভাবের কথা ভেবে। মানে? আসলে কি জানেন তো, আমি তো একজন নামী অভিনেত্রী। চারদিকে আমার অসংখ্য ফ্যান ছড়িয়ে আছে। আমার সঙ্গে দেখা হলেই তারা সকলে আমাকে একই ধরনের খোশামোদে কথা বলে। সেদিন মিসেস ব্যাডকফও তাই করছিলেন। কবে তার সঙ্গে একটু হেসে কথা বলেছিলাম, হ্যান্ডশেক করেছিলাম, অটোগ্রাফও দিয়েছিলাম। এসব নিয়ে এমন নাটক করছিলেন যে আমার অস্বস্তি লাগছিল, বিরক্তি লাগছিল। ঠিক কথা বলতে হলে বলতে হয়, খুব ক্লান্ত লাগছিল আমার, মানসিকভাবে ক্লান্ত লাগছিল। জেসন বললেন, মেরিনা ঠিকই বলেছে মিস্টার ডারমট। ইট ওয়াজ আ সর্ট অফ মেন্টাল টায়ার্ডনেস। হ্যাঁ, ঠিক বলেছ ডার্লিং, মেন্টাল টায়ার্ডনেস। আচ্ছা, সেদিন তো ঠিক সেই সময় সিঁড়ি দিয়ে উঠে আসছিলেন আর্চউইক ফেন। উত্তর দিলেন জেসন। ফেন? ও তো আমাদের অনেক দিনের পুরনো বন্ধু, আমেরিকান টেলিভিশনের একজন বড় কর্তা। মিস্টার ফেন কি আপনারও বন্ধু? ডারমট জিজ্ঞেস করলো মেরিনাকে। অবশ্যই, আমাদের দুজনেরই খুব বন্ধু উনি। ওর প্রযোজনার এক সময়ে কয়েকটা টিভি সিরিয়ালে অভিনয় করেছি আমি। কিছুক্ষণ চুপ করে রইলেন মেরিনা, তারপর হঠাৎ আবেগ বিহ্বল স্বরে বলতে লাগলেন, কি ভেবেছেন বলুন তো আপনি? আপনি কি ভেবেছেন যে আর্চউইক ফেনকে দেখে আমি সেদিন ভয় পেয়ে গিয়েছিলাম? আপনারা পুলিশ অফিসাররা, কি আর বলবো, আপনাদের চিন্তাভাবনার পদ্ধতি খুব জটিল। মিস্টার ফেনকে দেখে আমি ভয় পাবো? ননসেন্স! কি বোকা বোকা কথা আপনাদের। বরং অনেক দিন পর আর্চউইককে দেখে আমি খুশি হয়েছিলাম, ভীষণ খুশি হয়েছিলাম। কাদের কথা শুনে আপনারা নাচানাচি করেন? আমার মুখে সেদিন ভয়ের চিহ্নমাত্র ছিল না। ভয়? কাকে ভয় করব আমি? দূর! আপনার প্রশ্নের আর উত্তরই দেব না আমি। এখন খুব ক্লান্তি লাগছে আমার, এতক্ষণ কথা বলে ক্লান্তি লাগছে। জেসন রুড ডারমটের দিকে তাকিয়ে চোখের ইঙ্গিত করলেন। ডারমট উঠে পড়ল। আচ্ছা, আসি, ধন্যবাদ।